ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিয়ে আমরা দেখেছিলাম। আমরা আই ট্রিপল স্ট্যান্ডার্ডে কি দেখেছিলাম এটা? আই ট্রিপল না স্ট্যান্ডার্ড স্যার, ওখান থেকে শুরু করতে চেয়েছিলেন। ওখান থেকে শুরু করতে রাইট। হ্যাঁ, ঠিক আছে, আই ট্রিপল থেকে আমাদের শুরু করার কথা। সো কম্পিউটার তো আসলে লিমিটেড রিসোর্স। তো কম্পিউটারে লিমিটেড রিসোর্স হওয়ার কারণে আমাদের বিভিন্ন কম্পিউটার রিসোর্স তো বিভিন্ন রকম হয়। আচ্ছা, আপনারা কি ব্র্যাক ইউনিভার্সিটির বাইরে ইমেল দিয়ে ঢোকেন কেউ? ও শোনেন, সবাই কিন্তু ব্র্যাকের যে আপনাদের মেইলটা আছে ওইটা দিয়ে ঢুকবেন, না হলে আমার এই যে বারবার ইয়ে আসে, রিকোয়েস্ট আসে কেন যেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আই ট্রিপল এর স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড আছে যে কম্পিউটার তো অনেক ধরনের রিসোর্সের হতে পারে, বিভিন্ন কম্পিউটার বিভিন্ন রকম। সো সবার একটা সেম একটা সবার একটা সমতা আনার জন্য আই ট্রিপল সংস্থা থেকে বলে দিল যে না, তোমরা সকল ধরনের নাম্বার ফিক্সড মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তোমরা সবাই 64 বিট আর্কিটেকচার ইউজ করো। ঠিক আছে, 64 বিট আর্কিটেকচার। স্ক্রিন কি শেয়ার করা আছে? না, হ্যাঁ করা আছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন এই 64 বিট আর্কিটেকচার ইউজ করে আমাদের একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে রিপ্রেজেন্ট করতে হবে। তো ওরা বলে দিচ্ছে, আই ট্রিপল ওরা বলে দিচ্ছে যে প্রথম যে বিটটা, একটা বিট, 1 বিট তুমি ইউজ করবে হচ্ছে প্লাস মাইনাসের জন্য, অর্থাৎ সাইনের জন্য, যে নাম্বারটা পজিটিভ না নেগেটিভ, এটা হচ্ছে 1 বিট। আচ্ছা, দেন 11 বিটস রাখা হবে হচ্ছে এক্সপোনেন্ট, যেটা আমরা রাখি, মনে আছে এক্সপোনেন্ট কোনটা ছিল? বিটা টু দি পাওয়ার ই একটা জিনিস ছিল, এটা মনে আছে কারো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, মানে এরকম একটা ছিল না, 0.D1 D2 ডট 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 ডিএম। ছিল। হ্যাঁ হ্যাঁ, এরপর এখানে একটা বিটা ছিল ইনটু বিটা টু দি পাওয়ার ই, এরকম ছিল। এই ই জন্য আমরা রাখতেছি হচ্ছে 11 বিটস, 11 বিট জায়গা জাস্ট ই এর জন্য, অনেক বড় সংখ্যা হবে কিন্তু। আচ্ছা, তারপরে আর বাকি কত থাকে বলেন তো? 64 বিটের মধ্যে অলরেডি আমরা 12 বিট ইউজ করলাম, তো বাকি থাকে হচ্ছে 52 বিটস। তো এই 52 বিটস অ্যাকচুয়ালি রাখা হয় হচ্ছে ফ্র্যাকশন পার্টের জন্য। ফ্র্যাকশন পার্ট মানে হচ্ছে এই যে এই পার্টটার জন্য রাখা হয় হচ্ছে 52 বিটস। মানে অনেক বড় জায়গা, বড় সংখ্যা। বুঝতে পারলেন কিভাবে আসলে আই ট্রিপল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে? সবার জন্য এই সেম রুল করে দেওয়া আছে, সব কম্পিউটারের জন্য এখন। 64 বিটের উপরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ওরা কোনো কম্পিউটারই আসলে নেয় না। তো এইভাবে হিসাবটা করে, সকল কম্পিউটার সেম হিসাব করে। এক্সপোনেন্ট 11 বিট, ফ্র্যাকশন 52 বিটস, সাইন হচ্ছে 1 বিটস। এখন কথা হচ্ছে এক্সপোনেন্টের 11 বিটস, এটার মানেটা কি? আচ্ছা, এটার মানেটা হলো, দেখেন, আমাদের কাছে ধরেন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের কাছে দুটো ঘর আছে, এটা একটা ঘর, এটা একটা ঘর। সো এই ঘরে আমি জিরো বসাতে পারি অথবা ওয়ান বসাতে পারি, এই ঘরে আমি জিরো বসাতে পারি অথবা ওয়ান বসাতে পারি। আচ্ছা, এই জিরো ওয়ানের কম্বিনেশনে টোটাল কতগুলো আউটকাম বা কতগুলো নাম্বার জেনারেট করা পসিবল, কেউ কি বলতে পারবেন? দুইটা ঘর ইউজ করে। চারটা। হ্যাঁ, কয়টা কয়টা? স্যার চারটা। হ্যাঁ, চারটা, রাইট। কি কি? 00, 01, 01 10, 10 11, এটা কই থেকে আসছে? বেসটা না, এই দেখেন এটার বেস কত ছিল? 2 না? এই নাম্বার পদ্ধতি কোনটা? 2। 2 এর উপরে স্কোয়ার, এইখান থেকে এই চারটা আপনি পাইলেন না? 2 স্কোয়ার মানে 4 না? জি আচ্ছা, স্যার। এখানে যদি আরেকটা ঘর আমরা অ্যাড করতাম, তাহলে আমরা কি দিতাম? 2 কিউব দিতাম না? জি হ্যাঁ, স্যার। তাহলে 8টা হইতো না টোটাল সংখ্যা? 2 কিউব দিতাম কিনা বলেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এইরকম ভাবে আমাদের এই জায়গায় 11 বিটস আছে, অর্থাৎ 11টা ঘর আছে, 11টা ঘর আছে এক্সপোনেন্টের জন্য। 11টা ঘর মানে কি তাহলে? তাহলে টোটাল আউটকাম কয়টা হবে? কতগুলো আউটকাম, কতগুলো পসিবল নাম্বার জেনারেট করা পসিবল 11টা বিট ইউজ করে? 2 to the power 11। এবার রাইট, 11। 2 টু দি পাওয়ার 11। এটা সংখ্যাটা আসে হচ্ছে 2048। ঠিক আছে, 2048। তার মানে হচ্ছে আমরা যখন একটা কোনো নাম্বার লিখি, মনে করেন এই যে এই বিটা টু দি পাওয়ার, এই বিটা টু দি পাওয়ার আসলে 0 থেকে 2048 পর্যন্ত আমরা দিতে পারি। এখন এখন বিষয় হচ্ছে এখানে কিছু কাহিনী আছে। ওকে, আমরা 2048 পসিবল নাম্বার আমরা এখানে দিতে পারি। ই এর ভ্যালু, কিন্তু আমরা ই এর ভ্যালুটাই কিন্তু দেখতেছি, এক্সপোনেন্ট।
এর মানে পসিবল আউটকাম। এখন কথা হচ্ছে আমাদের একটা দুটা জিনিস ছিল, একটা ছিল ই মিন, মিনিমাম একটা নাম্বার ছিল ই এর, আর একটা ই এর আরেকটা ভ্যালু ছিল ই ম্যাক্স। ই ই আচ্ছা, ই মিন আর ই ম্যাক্স। তো এইখানে যদি ধরে নেওয়া হলো ই মিন হচ্ছে আমার 0, অর্থাৎ এরপরে ভ্যালুটা কত, 1, 2, 3, 4, এভাবে করতে করতে আপনি কত পর্যন্ত আসলে যেতে পারবেন, ই ম্যাক্স আসলে কত হওয়া পসিবল একটু বলতে পারবেন? 2048 2048 হওয়া পসিবল কি দেখেন তো চিন্তা করে। 48 2047 হওয়া যেত না? 47, 47 হওয়া পসিবল। কেন হলো এমন? 48 হলো না কেন? জিরো থেকে শুরু হচ্ছে যে এর জন্য। হ্যাঁ রাইট, 0 থেকে শুরু হয়েছে, এই জন্য 0 সহ আপনার কিন্তু সংখ্যা কয়টা হলো টোটাল? 2048 এর সংখ্যা হলো না তাহলে? ইয়েস স্যার। 0 সহ কিন্তু। হ্যাঁ, এই জিরোটাকে মাথায় রাখবেন, এই গণনার সময় জিরোটা কিন্তু গুনতে হবে। 0 একটা নাম্বার, 1 একটা নাম্বার, 2 একটা নাম্বার, এইভাবে। সো 2047 পর্যন্ত আসলে টোটাল 2048টা নাম্বার। এটা কি সবাই বুঝতে পারছি এই কথাটা যেটা এই মাত্র বললাম? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন কথা হচ্ছে আমরা ই এর ভ্যালু 0 থেকে 2047 বললাম, কিন্তু সমস্যাটা হয়ে গেছে এটা তো শুধুমাত্র পজিটিভ পাওয়ার আমরা নিলাম, আমাদের তো নেগেটিভ পাওয়ারও দরকার হতে পারে, -1, -2, -3, এই পাওয়ারগুলো তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ যত পাওয়ার মাইনাস হবে আমাদের কিন্তু প্রেসিশন তত বেশি, অর্থাৎ দশমিকের পরের মানে সংখ্যাটা তত ছোট, অর্থাৎ তত অ্যাকুরেট হবে। সো এর ভ্যালুটা কিন্তু মাইনাস করাটাও আমাদের জন্য জরুরি, শুধুমাত্র প্লাস ভ্যালু হলেই হবে না, মাইনাস ভ্যালু দরকার হবে। সো মাইনাস ভ্যালু আর প্লাস ভ্যালু দুই পাশেই ভ্যালু রাখার জন্য, মানে এর ভ্যালুর কথা বলতেছি, রাখার জন্য ওরা যেটা করছে একটা শিফটিং করে। শিফটিংটা কি করে? মাঝখানে 0-কে রাখলো, তারপরে 2048কে ভাগ করেন, দুই ভাগে ভাগ করেন, সমান দুই ভাগে ভাগ করেন। 2048কে সমান দুই ভাগে ভাগ করলে কত কত হয়? 1024 হয়। Yes, জি sir. স্যার। হ্যাঁ, Yes, sir. 1024 হয়। সো তারা রাইট সাইডে 0-র ডান পাশে, মানে 0-র চেয়ে বড় 1024টা সংখ্যা রাখলো, এবং 0-কে তারপরে মাঝখানে রাখলো। তাহলে কটা সংখ্যা হলো এখানে? ডান পাশে আপনার তাহলে পজিটিভ কত সংখ্যা থাকলো? 1024টা। তারপরে 0 একটা সংখ্যা না? 0 নিজেও একটা সংখ্যা না? হ্যাঁ, 0 নিজেও একটা। তাহলে টোটাল কত সংখ্যা হলো? 1025 হলো। 1025. তাহলে 2048 থেকে 1025 বাদ দিলে কত থাকে? 1023 থাকে। 1023. তো লেফটে 1023 আমরা পাবো। তাহলে লেফটে 1023, রাইটে 1024 পর্যন্ত। সো অ্যাকচুয়ালি IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী ই মিন হবে হচ্ছে -1023, মানে মাইনাস দিকে 1023 পর্যন্ত যেতে পারবে, আর ই ম্যাক্সে আমরা পাবো হচ্ছে 1024। এই সো টোটাল মিলে কিন্তু 2048টাই সংখ্যা, সেটা কি দেখতেছেন? 2048টাই কিন্তু এখানে সংখ্যা আছে, -1023 থেকে 1024 পর্যন্ত। এর ভিতরে কিন্তু 2048টা পসিবল নাম্বারস আছে। এটা কি সবাই বুঝছি? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। Okay. এটা কেন করা হয়েছে বলেন তো? বেটার প্রেসিশন করার, বেটার মানে অ্যাকুরেসি বাড়ানোর জন্য, প্রেসিশন বাড়ানোর জন্য। বুঝতে পারছি আমরা? ওকে। আচ্ছা, এখন চলেন এটা আমরা যদি বুঝে থাকি, আমাদের নেক্সট কথায় যাই। এটা আমরা লাস্ট দিন বলতে চাইছিলাম, এটুকু বাকি ছিল ওইটুকু পার্টের। এখন আমাদের কথা আসবে হচ্ছে, মেইন আলোচনাটা আসবে হচ্ছে রাউন্ডিং নিয়ে। আমরা রাউন্ডিং এরর নিয়ে ছোট্ট করে দেখছিলাম, কিন্তু রাউন্ডিং নিয়ে আমাদের অনেক কথা আসবে। তো রাউন্ডিং এর কথা বলবো, রাউন্ডিং থেকে রাউন্ডিং এররকে আমরা মানে আরো ফরম্যাটে আনবো, একটা মানে ম্যাথমেটিক্যালি ডিফাইন করব, আর হলো আরো কিছু সিগনিফিক্যান্ট ফিগার জানবো। এই জিনিসগুলোই আসলে আপনার এই চ্যাপ্টারে আছে আর কি বাকি। সো এই চ্যাপ্টারে মেইন কনসার্ন এগুলো। চলেন তাহলে রাউন্ডিং দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, ইন জেনারেল নর্মালি যদি আমরা চিন্তা করি যে মনে করেন একটা নাম্বার চিন্তা করি আমরা, 11.16, এই নাম্বারটা একটু দেখেন, আমরা ভালো করে দেখি এই নাম্বারটার দিকে। আপনাকে বলা হলো যে এই কম্পিউটারটা, আপনার কম্পিউটারটা অনেক কম রিসোর্সের,
লিমিটেড রিসোর্স বলা হলো দশমিকের পরে সে মাত্র একটা ডিজিট সে কাউন্ট করতে পারে, একটা ডিজিট পর্যন্ত সে নিতে পারে, মানে স্টোর করতে পারে। মানে 11.16, এই 6টা আর 5 সে পায় না। তো আপনাকে যদি কখনো কেউ এভাবে রাউন্ড আপ করতে বলে, এই 11.16 কে দশমিকের পর এক ঘর পর্যন্ত মানে আপনাকে রাউন্ড আপ করতে বলা হলো, তাহলে আপনি আসলে এই ভ্যালুটাকে কত করে দিবেন? 11.16 কে রাউন্ড আপ করবেন, কত করবেন? হ্যাঁ, কত? 11.2 করবেন। কারণ কেন করলেন এটা? কেন করলেন? স্যার সিলিং। সিলিং করলেন, হ্যাঁ। ওই যে 5-এর বেশি থাকলে, 5 বা 5-এর বেশি থাকলে সেটাকে আপ করে দেন, নাকি এরকম না বিষয়টা ছিল? জি স্যার, সিলিং আর ফ্লোর Ceiling, যদি হ্যাঁ। 5-এর কোন থাকে ফ্লোর। রাইট, কম্পিউটার এক্স্যাক্টলি এটাই করে। সে যদি 3 ডিজিট পর্যন্ত মানে এখানে হচ্ছে সরি দশমিক পরে একটা ডিজিট নিতে পারছে, তো সো সেজন্য সেটা করে 11.16 থেকে 1 মানে 11.2 করে ফেলে। বুঝতে পারলাম এই কথাটা এখন যেটা এইমাত্র বললাম? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন তাহলে আরেকটা উদাহরণ দেখেন, 11.14, এইটা তাহলে কত হবে? এটাকে যদি আমরা দশমিকের পরে এক ঘর পর্যন্ত নিই, 11.1 রাইট, 11.1 হবে। এক্স্যাক্টলি 11.1 হবে। সুন্দর। আচ্ছা, এখন কথা হলো এই পর্যন্ত কম্পিউটার আর আমাদের প্রপারলি মিলে গেছে। আমরা যেটা পারি কম্পিউটার ওইভাবেই করতেছে, মানে আমরা এইভাবেই শিখছি এই সিলিং করাটা, রাউন্ড করাটা। এখন ডিফারেন্সটা হবে এই জায়গাটা এসে, যখন সরি 11.15 এটাকে আমরা কত বলি এমনি নরমালি? এমনি কিভাবে বলি? এটা কিভাবে কি বলে? 11.2 মানে 5 বা 5 এর স্যার, বেশি 2। থাকলে আমরা আমরা আসলে হিসাবটা করি কিভাবে? 5 বা 5 এর বেশি থাকলে আপ করে সিলিং দেন। ভ্যালু হ্যাঁ, তাহলে আমরা সেই হিসাবে 11.2 হয়। আচ্ছা, কম্পিউটার এটাকে এইভাবে দেখে না। কম্পিউটার যখন দেখে যে আমার মিডল পয়েন্টে চলে আসছে, এটা মিডল পয়েন্ট না? এই 5টা কি মিডল পয়েন্ট না? মানে জি স্যার। একদম মাঝামাঝি, আর ডিসিশন নিতে পারতেছে না, উপরে যাব না নিচে যাব, এটা কনফিউশন। আমরা ডিফাইন করে নিছি যে 5 বা 5-এর বেশি হলে উপরে যাবো, কিন্তু কম্পিউটার কিন্তু এভাবে দেখে না। কম্পিউটার পূর্ণভাবে দেখে। কম্পিউটার যখন দেখে যে ওকে আমার কাছে 11.15 দিছে, আমি একটা দশমিকের পর এক ঘর নিতে পারবো, তাহলে আমার অপশন কি কি? আমার অপশন দুইটা। কি কি অপশন? হয় আমি 11.1 এর দিকে যাব, না হয় আমি 11.2 এর দিকে যাব। রাইট, এরকমই তো বিষয়টা, তাই তো? দুইটা অপশন আমার কাছে। জি স্যার। কম্পিউটার যেটা করে এই দুইটার ভিতরে দেখে কোন নাম্বারটা, মানে লাস্ট ঘরের যে নাম্বারটা, ডিজিটটা কোনটা ইভেন নাম্বারটা সে চেক করে। 11.1 এবং 11.2, এই 1 আর 2 এর মধ্যে কোনটা ইভেন, মানে জোড় সংখ্যা 2, কোনটা? তো 11.2। সে যাবে 11.2 এর দিকে, মানে হচ্ছে রাউন্ড অফ হয়ে 11.2 হবে। এখনো আপনি বলতে পারেন আরে এটা তো আমাদের মতোই হয়ে গেল, সেমই অ্যান্সার আসছে। না, এটা ডিফারেন্ট হবে একটা সময়। কখন হবে? এখনই বুঝতে স্যার পারবেন। 2.5 হলে। এই তো সুন্দর সুন্দর কথা বলছেন। এক্স্যাক্টলি 11.25, এটা আমাদের হিসাবে, এটা আমি যদি ইয়ে করি, রাউন্ড আপ করি, তাহলে কত বলতাম আমরা? 11.3, তাই না? 3 বলতাম না আমরা? জি স্যার। কিন্তু জি স্যার। কম্পিউটারের কাছে কি জানি দুইটা অপশন না, 11.2 একটা, 11.3 একটা। 11.3। কথা হচ্ছে 2 আর 3, দেখেন 2 আর 3 এর মধ্যে জোর কোনটা? ও 11.2। এই যে 3 ও জোর জোর হচ্ছে 2 না? সো 11.25 ইয়ে হয়ে আপনার এই রাউন্ড হয়ে 11.25 রাউন্ড হয়ে 11.2 হয়ে যাবে, নট 3। আমাদের হিসাবে এখানে ভুল হবে। বুঝতে পারলেন কম্পিউটারের সিস্টেমটা? জি স্যার। সো নিয়ারেস্ট ইভেন নাম্বার মনে রাখতে হবে। বুঝলাম? স্যার একটা বলেন। কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমাদের মতো নিলে মানে কোনো প্রবলেম হইতো কম্পিউটারের, লাইক যেমন আমরা 5 থাকলে এটা নেই। প্রবলেম হতে না, এখন আইট্রিপলি এরকম করে দিছে, স্ট্যান্ডার্ড ডিফাইন করেছে। হ্যাঁ বলেন। মানে স্যার এটা হইতেছে যে হ্যাঁ। ওকে বুঝাই দেওয়া হয়েছে যে তুমি মানে ও তো যে কোনো একটা পিক করবে, সো ওকে হ্যাঁ। বুঝাই দেওয়া হয়েছে তুমি ইভেন পিক করবা, ইভেন্ট এটাই হলো। করবা, এইটাই কথা ওকে বলে দেওয়া হয়েছে এরকম। এখন ও তো জি, স্যার। আমাদের কথা শুনবে। এখন আইট্রিপলির কোন এই ওরা এখন মিটিং করে এটা ডিসাইড করছে। এখন স্যার করছে। মানে হচ্ছে এটা তো কোনো রিজনের জন্য না, লাইক না, না, এটা না, হচ্ছে না, না, না। শুধুমাত্র আর কি একটা ডিসাইড করা হয়েছে এভাবে। এটা Just একটা প্রিডিফাইন্ড rules, ma'am. রুলস, এটা রুলস। ওকে স্যার। আচ্ছা,
এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন রাউন্ডিং ইররে যখন আমরা ডিফাইন করতে যাব তার আগে একটা ছোট্ট কনসেপ্ট আমাদের ক্লিয়ার করে নিতে হবে, সেইটার নাম হচ্ছে, তো এখন পর্যন্ত সবকিছু সবাই বুঝছেন তাই না? আচ্ছা, জি স্যার। সিগনিফিক্যান্ট ফিগার্স, এই কনসেপ্টটা একটু শিখতে হবে আমাদের। সিগনিফিক্যান্ট ফিগার্স বা এসএফ দ্বারা প্রকাশ করা হয় এটা অনেক সময়। আচ্ছা, এটা হলো এমন একটা জিনিস, মনে করেন আপনার কাছে নাম্বার আছে এমন 3.10567, ঠিক আছে? 3.10567 একটা নাম্বার। সো এই নাম্বারটাকে বলা হলো আপনার কম্পিউটার 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত আপনার কম্পিউটার রিপ্রেজেন্ট করতে পারে। 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত, মনে রাখেন আমরা এসএফ বলছি হচ্ছে 5। এখন এই সিগনিফিক্যান্ট ফিগার মানেটা কি? 5টা আমি গুনবো থেকে, কয়টা ডিজিট আসলে সে নিতে পারে? আমি তো এতক্ষণ বলছিলাম দশমিকের পর 1 ঘর নিব, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিতে পারে কম্পিউটার, কিন্তু এবার বলে দিল কম্পিউটার অ্যাকচুয়ালি এই কম্পিউটারটা 5 সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে যেটা করতে হবে আমাদের, হিসাবটা করতে হবে লেফট নন জিরো ডিজিট থেকে গণনা শুরু করতে হবে। লেফট মোস্ট নন জিরো, দেখেন কথাটা কঠিন প্রথমে মনে হতে পারে, একটু পরে সহজ হয়ে যাবে। লেফট মোস্ট নন জিরো ডিজিট থেকে কাউন্টিং শুরু করতে হবে। 3.10567 কি হলো? লেটার, হ্যাঁ 3.10567, এইটার লেফট মোস্ট নন জিরো ডিজিট কোনটা? এই ভ্যালু, এই পুরোটা 3, রাইট, এক্স্যাক্টলি 3। সো এইটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট ফিগার। তারপর থেকে গণনা শুরু। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। বুঝতে পারলেন কি কই থেকে হিসাবটা করলাম? জি স্যার। তাহলে এই কম্পিউটারটা যদি 5টা যদি সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত কাউন্ট করতে পারে, তাহলে এই ভ্যালুটা আসলে কত হয়ে যাবে এখন? কেউ কি বলতে পারবেন? 3.1057 হ্যাঁ, 3.1057 হয়ে যাবে, 6 হবে না কিন্তু, এটা কিন্তু রাউন্ড আপ হয়ে যাবে, কারণ সে 5টা সিগনিফিক্যান্ট ফিগার পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে। সো 7কে পরে যে 7টা আছে ওটা কনসিডার করে আপনাকে এখানে রাউন্ড আপ করে দিল। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন 031.0567, এখানে 5 সিগনিফিক্যান্ট ফিগার আমি হচ্ছে কনসিডার করব, নাম্বারটা কি হবে? 31.057 05 হ্যাঁ 7 তাহলে গণনাটা কই থেকে হবে? এখান থেকে না? এটা নন Yes, জিরো, sir. 1টা 2টা 3টা 4টা 5টা এই পর্যন্ত। তাহলে 31.05, এখানে রাউন্ড আপ 7। আরেকটা লিখতেছি 0 পয়েন্ট, বুঝছেন তো এটা না? 0.0310567। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, যদি ফার্স্ট যে সংখ্যাটা দিয়েছেন 0.31.0567, এখানে যদি বলতো SF1 পর্যন্ত কাউন্ট করতে, তাহলে কি হ্যাঁ এরকম কি বলতে? হ্যাঁ, আচ্ছা, তাহলে মানে এই নাম্বারটার কথা বলতেছেন না এই নাম্বারটার কথা বলতেছেন? সেকেন্ডটা। তাহলে 30 তারপরে সব জিরো, মানে 30.0000। SF1 বললে SF1, হ্যাঁ শুধু 3 নিত, 3 নিত SF1। এই নাম্বারে আপনি SF1 বললেন, তাহলে হচ্ছে 30.0000 সব জিরো, এটা হতো। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন, ভালো চিন্তা করছিলেন। তাহলে आंसर 30। হ্যাঁ, आंसर 30, রাইট। মানে যেটা সে গুনতে পারবে না ওটাকে সে জিরো করে দেবে তখন, মানে তার তো আর কিছু করার নেই, এখানে তো রাউন্ড আপেরও কিছু নেই, তাই না?
রাউন্ড আপটা কখন হয়? দশমিকের পরে কিন্তু হয়, আগে হয় না। আচ্ছা, এই সংখ্যাটা দেখেন 0.031057। আমি বললাম পাঁচ পাঁচ সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত, তাহলে এটা কই থেকে হবে হিসাবটা? পয়েন্ট 3 থেকে হবে। 3। হ্যাঁ পয়েন্ট, হ্যাঁ 3 থেকে হবে, হ্যাঁ 3 থেকে গণনা হবে, কিন্তু লেখার সময় আমাকে তো জিরোটা লিখতে হবে না, দশমিকের পরে জিরোটা লিখবেন না আপনি? জি স্যার, লেখা লাগবে। 311057 হয়ে যাবে নাকি, এরকম না? 5 সিগনিফিকেন্ট ফিগার, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পর্যন্ত। লেফট তাহলে মোস্ট, জিরোকে সিগনিফিকেন্ট ফিগার ধরে না, কথা হলো এটা। না এটাকে ধরে না। কেন ধরে না? ওই জিরোকে সিগনিফিকেন্ট ভ্যালু হিসেবে ধরে না। কেন ধরে না? কিভাবে সে হ্যান্ডেল করে এই জিনিসটা? এ হ্যান্ডেল করে আসলে এভাবে, ওই যে আমাদের কমন হিসাব 0.D1, অর্থাৎ সে যেটা করে প্রথমেই নন জিরো ডিজিট দিয়ে সে শুরু করে হিসাবটা, 31057 করে দিবে ইনটু বি টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কত হবে এখানে বলেন তো? -1। বুঝলেন? জি স্যার, আপনি গতকালকে বলেছিলেন যে D1 হ্যাঁ কখনো 0 হতে পারবে না। হ্যাঁ, তো এই যে 10 টু দি পাওয়ার -1, এই যে শিফটিংটা হইলো, এই শিফট করার ফলেই কিন্তু আসলে আমাদের ওই জিরোটা আমাদের আর দরকার হলো না। ওই জিরোর কাজটা কিন্তু এই জিনিসটা করে ফেললো না? সামনের জিরোটা কাজ করলো কিনা জি বলেন? জি স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। বুঝতে পারলেন কি? স্যার স্যার বলেন। ক্যালকুলেটরেও কি স্যার সেম ওয়াইজ এভাবে কাজ করে? ক্যালকুলেটরে কি না 64 বিট মনে হয় না কাজ করে, না না না, ক্যালকুলেটরে 64 বিট আর্কিটেকচার দেওয়া নেই। ওটা ঠিক এক্স্যাক্টলি কি আর্কিটেকচার দেওয়া আছে আমি ঠিক জানি না ক্যালকুলেটরেরটা। তবে কম্পিউটারে 64 বিট আর্কিটেকচার, এই জন্য এরকম আর কি, এইরকম ক্যালকুলেশন সবকিছু দেখা লাগবে ক্যালকুলেটরে আসলে কিভাবে প্রোগ্রাম করা আছে। তাহলে আমাদেরকে হ্যাঁ বলেন। স্যার, তাহলে আমাদেরকে যখন সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে গিয়ে রিকগনাইজ করতে বলবে, তখন আমাদের অ্যান্সার হবে 0.031057। হ্যাঁ আর যখন আমাদেরকে সিগনিফিকেন্ট ফিগার রিকগনাইজ করতে বলবে না, তখন আমাদের অ্যান্সার হবে 0.31057 ইনটু 10 টু দি পাওয়ার -1। করতে এরকম। বলবে না বলতে মানে ওটা প্রশ্নটা আমি বুঝিনি, পরেরটা প্রশ্নটা মানে কি? স্যার, অলওয়েজ কি আমাদেরকে কি এখানে সিগনিফিকেন্ট ফিগারই রিকগনাইজ হ্যাঁ করতে বলবে রিকগনাইজ নাকি? করতে হবে, সিগনিফিকেন্ট ফিগার রিকগনাইজ করতে বলবে, যে সিগনিফিকেন্ট ফিগার কোনগুলো, ডিজিট বলতে ওকে হতে পারে এরকম। ওকে অর্থাৎ আপনি এই পর্যন্ত আনলেই, এই পর্যন্ত বুঝতে পারলেই হবে আর কি। এটাকে কনভার্ট করে এভাবে আনা যায় সেটা আমি বোঝানোর জন্য বলছি জাস্ট। ওকে স্যার। তাহলে সিগনিফিকেন্ট বললে হচ্ছে 10 টু দি পাওয়ার এভাবে লিখবো না, জাস্ট দরকার নেই, হচ্ছে 10 টু দি পাওয়ার লেখা দরকার না, না না না, এই পর্যন্ত এনাফ হবে। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা সিগনিফিকেন্ট ফিগারটা কনসেপ্টটা জানলাম। এইবার এই কনসেপ্টগুলো ইউজ করে, রাউন্ডিং এর কনসেপ্ট ইউজ করে আমরা রাউন্ডিং এররকে ইয়ে করব, ডিফাইন করব। দেখেন রাউন্ডিং এররকে আমরা স্যার। বলেন বলেন সংখ্যার আগের জিরোটাকে তো মানে কম্পিউটার হিসাবে ধরে নেই। ফেলে, কিন্তু সংখ্যার মাঝের জিরোটাকে ধরতে পারে না কেন? মানে মাঝের জিরোটাকে বাদ দেয় না কেন? ওর মাঝের জিরোটাকে, এটা হচ্ছে হিসাবটা হচ্ছে লেফট, দেখেন লেফট মোস্ট নন জিরো ডিজিট, সেখান থেকে গণনা শুরু। এরপরে যদি আপনার ভিতরে জিরো থাকে, জিরো থাকবে, ওইটা ইম্পর্টেন্ট জিরো তার জন্য, সেটা তার জন্য সিগনিফিকেন্ট। জি লেফট মোস্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, লেফট মোস্ট নন জিরো ডিজিট হতে হবে, এটা হচ্ছে মেইন কথা। সবার লেফটে যে জি থাকবে স্যার। সে নন জিরোই হতে হবে, জিরো থাকা যাবে না। স্যার, হ্যাঁ যদি এটা এরকম হতো যে 10.062757 এরকম যদি কোনো নাম্বার থাকতো, তখন 10 কি আমরা 1 থেকে কাউন্ট করতাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই 10 পয়েন্ট কি কত 105 0627 ও জি, আচ্ছা সামথিং একটা স্যার। আচ্ছা 0672115, ওকে হ্যাঁ সামথিং, হ্যাঁ হ্যাঁ ওয়ান। আচ্ছা লেফট মোস্ট নন জিরো ডিজিট কোনটা? 1। শেষ, ডান, কথা শেষ। ওখান থেকে আপনার গণনা শুরু হবে। আচ্ছা তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তারপরে 6, 7, 8 যদি থাকবে। বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা চলেন রাউন্ডিং এরর তাহলে আমি যাচ্ছি। আর কোনো প্রবলেম আছে সিগনিফিকেন্ট ফিগার? আচ্ছা বলেন, বলতে চাইলেন মনে কেউ?
ওকে না স্যার ওকে হ্যাঁ আচ্ছা, তাহলে রাউন্ডিং এরর আমরা এখন ফর্মালাইজ করব। ঠিক আছে, এটা আমরা যেটা করতে চাচ্ছি, মনে করেন আচ্ছা মনে করেন আমাদের হচ্ছে 21.531, আমরা হচ্ছে 4 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত কম্পিউটার এটা কাউন্ট করে। তাহলে আপনি কি করবেন এটাকে জানো? 4 সিগনিফিকেন্ট এটা মানে কি বলেন? 21.53 তাহলে এই দেখেন 21, তাহলে এটা কি ছিল? এক্সাক্ট অরিজিনাল ভ্যালু ছিল। আপনি রাউন্ড করে এটা আনলে, তাই না? এটা আপনার রাউন্ডেড ভ্যালু নাকি? এটা আপনার রাউন্ডেড ভ্যালু, আর এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? রাইট কিনা বলেন, তাই না? তো এই দুইটাকে মাইনাস করলে যেটা আসে সেটা হচ্ছে আমার এরর। এররটা কত আসে দেখেন? 0.001, এইটা হচ্ছে আমার এরর। আচ্ছা, কথা হচ্ছে এই অ্যাকচুয়ালটাকে প্রকাশ করা হয়, অ্যাকচুয়াল যে ভ্যালুটাকে সেটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা, আর রাউন্ডেড যেটা ভ্যালু পাই আমরা ওটাকে প্রকাশ করা হয় এফএল অফ এক্স দ্বারা। জাস্ট এভাবে প্রকাশ করা হয়, প্রকাশ করার সিস্টেম এফএল অফ এক্স। তাহলে রাউন্ডিং এরর আসলে কত? রাউন্ডিং এরর যদি আপনি এফএল অফ এক্স আর এক্স কে কনসিডার করেন, রাউন্ডিং এরর আসলে আমরা লিখতে পারি এফএল অফ এক্স মাইনাস এক্স, না? এবং একটা মডুলাস দিয়ে দেওয়া হয়। এটাই কি না বলেন তো? এটাই আমার এরর। জি স্যার, মডুলাস লাগবে স্যার। মডুলাস দেওয়ার ফলে কি হলো দেখেন, এটা এক্স মাইনাস এফএল অফ এক্স মানে যা, এফএল অফ এক্স মাইনাস এক্স একই কথা কিন্তু, তাই না? ভ্যালু সেম আসবে না? জি স্যার, জি স্যার, মডুলাস দেওয়ার কারণে। এখন এটা হচ্ছে আমার এরর। ওকে ঠিক আছে, এটা আমার আসল এররটা, ভালো কথা। এখন এররকে কাহিনী আছে এররের, সেটা হচ্ছে ধরেন একটা প্রশ্ন আপনাদের করি যে আমার কাছে 50টা নোটবুক আছে, রাইট? ধরলাম 50টা নোটবুক আছে, 50 নোটবুক আছে, আমি এর ভিতরে 20টা নোটবুক ইউজ করে ফেলেছি। ঠিক আছে, 20টা বুক ইউজ করে ফেলেছি। আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কত পার্সেন্ট নোটবুক এখনো ইউজ করেননি, কত পার্সেন্ট নোটবুক ইউজ করেননি। আমার কাছে টোটাল ছিল 50, আমি 20টা নোটবুক ইউজ করলাম, তাহলে কত পার্সেন্ট নোটবুক আমি ইউজ করিনি? কত পার্সেন্ট কিভাবে বের করবেন? একেবারে শতকরার অঙ্ক বলছি, কিভাবে করবেন এটা? 30/15 হ্যাঁ, 50 মাইনাস 20 ডিভাইডেড বাই 50 করবেন না এখানে? জি স্যার। এটা কেন করেন? Yes, sir. জি স্যার। হ্যাঁ, এটা কেন করেন? এই 50টা ভাগ দিই কেন আমরা? শতকরা বের করার জন্য নিয়ম নাকি? মেইন অ্যাকচুয়ালটাতে ভাগ দিতে হয়, মানে ওই যে রেশিওটা বের করি আমরা নাকি? জি স্যার, রেশিওটা। হ্যাঁ, ওই সংখ্যার জন্য কত দেন শতকরা। এক্স্যাক্টলি। এই যে রেশিওর কনসেপ্টটা, এই জায়গাতে আমাদের রেশিওর কনসেপ্টটা লাগবে। এখানে রিলেটিভ এরর এটাকে বলা হয়, রিলেটিভ এরর। অর্থাৎ রিলেটিভ এরর এখানে এফএল অফ এক্স অর্থাৎ মেইন যে এররটা, এই এররটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ভ্যালু কোনটা জানো আমাদের? এক্স না? এক্স টাই ভাগ করে দিই। Yes, sir. এটাই হচ্ছে আমাদের রিলেটিভ এরর। স্যার এক্স কি মডুলাসের ভিতর? এক্স হচ্ছে মডুলাসের ভিতর। হ্যাঁ, এক্স কেও মডুলাসের ভিতরে রাখা হয়। হ্যাঁ, বুঝলেন কি? এটা কি এই মাত্র কি লিখলাম? এটা কই থেকে আসলে? রিলেটিভ এরর বলা হয় এটাকে, এক্স দ্বারা ভাগ করলে। এবং আপনার প্রশ্ন যদি কখনো দেয় যে আমার রাউন্ডিং এরর, এখানে আপনাকে দুইটা নাম্বার, একটা নাম্বার দেওয়া হলো সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট কি বলে ফিগার দিয়ে দেওয়া হলো এতগুলো, আপনাকে বলা হলো রাউন্ডিং এররের পার্সেন্টেজ কত, তখন আপনি যেটা করবেন এফএল অফ এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইনটু 100%। বাট যদি শুধুমাত্র আপনার কাছে রিলেটিভ এরর চাওয়া হয়, শুধু পার্সেন্টেজ কথা না বলা হয়, তাহলে এই 100% কিন্তু থাকবে না। বুঝলাম কি? শুধুমাত্র যদি আপনাকে কত পার্সেন্ট, তখনই আপনি 100% দিয়ে গুণ করবেন। বুঝতে পারলেন? ঠিক আছে না? জি স্যার। ওকে। আমি কি অনেক বেশি চিল্লাচিল্লি করতেছি? মানে জোরে জোরে বেশি বলতেছি? না স্যার। হ্যাঁ, না স্যার, ঠিক আছে। ঠিক আছে। যেটা, হ্যাঁ, এরপরে হ্যাঁ, এই জিনিসটা, এই যে রিলেটিভ এরর, এই জিনিসটাকে আসলে একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে প্রকাশ করা হয়। ওরা নাম দিছে সেটা ডেল্টা।
ডেল্টাকে রিলেটিভ ইররকে মানে রিলেটিভ ইররকে ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা নাম আছে ডেল্টার আরেকটা নাম হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট ইরর, ঠিক আছে? ইনভ্যারিয়েন্ট ইরর নাম দিছে, আমরা মনে রাখবো নামগুলো। ডেল্টা রিলেটিভ ইররকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করছি এবং এটার আরেকটা নাম হচ্ছে স্কেল ইনভ্যারিয়েন্ট ইরর। জাস্ট মাথায় রাখলাম, ঠিক আছে এই পর্যন্ত সবার? Yes, sir. ওকে, এখন কথা হচ্ছে আমাদের টার্গেট হবে যে ওকে রাউন্ডেড ইরর তো আমরা মানে ডিফাইন করেই ফেলছি, রিলেটিভ ইরর করে ফেলছি। এখন আমাদের টার্গেট হবে আমরা কিভাবে বুঝতে পারবো যে ম্যাক্সিমাম পসিবল ইররটা আসলে কত, মানে এটাকে কিভাবে ডিফাইন করবো আমরা? এবার ডিফাইন করবো ম্যাক্সিমাম পসিবল ইররকে, এটা টার্গেট। এখন কিভাবে করব এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয়। ওকে, এখন আমরা একটা আগেকার সেই এক্সাম্পল একটা দেখাই। একটু আগে যেটা ছিল, মনে করেন যে 21.535 এই সংখ্যাটা আমরা মনে করেন 4 ডিজিট পর্যন্ত, সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত আমরা কনসিডার করব। তাহলে আমাদের এইটা রাউন্ড আপ করলে কত হবে? 21.54 21.54 হবে, এক্স্যাক্টলি 54 হবে। কারণ কি ক্লোজেস্ট মানে এটা কি ইভেন নাম্বার, রাইট। এখন ইররটা কিভাবে বের করব? নরমালি আমরা চিন্তা করতেছি এটা তাহলে কি, আচ্ছা এই জিনিসটা তাহলে আমাদের কি x, এটা কি আমাদের fl of x, রাইট? FL of x. তাহলে দুইটাকে বিয়োগ দিয়ে আমাদের মডুলাস করতে হবে। দুইটা বিয়োগ দিলে আমরা কত পাই আসলে? 0.005 পাই। তাই কি? তাই পাই তো, তাই না? এই তাই তো পাই নাকি ভুল করলাম? Sir, 152? হ্যাঁ আমি ভুল করছি। আমি কি 0.54.535 কেন 5 থাকে? হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো আছে। Oh, yes, sir. ঠিক আছে 0.005 হয়। সো মডুলাস করা মাইনাসটা চলে গেছে আর কি, 0.005, ঠিক আছে। আচ্ছা এই 0.005 এই জিনিসটা কে আমরা কিন্তু কম্পিউটার কিন্তু দেখবে অন্যভাবে। কম্পিউটার দেখে এমনি, কম্পিউটার তারপর একটা নির্দিষ্ট ডিফাইন রুল আছে, সে দেখে হচ্ছে 0-র পরে সে হচ্ছে 5 কে বসায় দিবে এবং সে এটাকে ব্যালেন্স করবে হচ্ছে তার যে পাওয়ারটা আছে, ওই যে 10 টু দি পাওয়ার ওই যে দিয়ে করবে। মাইনাস কত হয়? 2 হয় নাকি? 2 স্যার। -2, রাইট? জি স্যার 2। হ্যাঁ -2। তো এটাতে ব্যালেন্স করে। এখন এই 0.5 × 10⁻² কে আমরা কিভাবে লিখতে পারি? এই 0.5 কে আমরা হাফ লিখতে পারি? জি স্যার। ইনটু এই সংখ্যাগুলো কি ডেসিমাল সংখ্যা ছিল? সবগুলো ডেসিমাল না? সো এই 10 আসলে কি বিটা না? জি স্যার। বিটা। আর এই -2 এই মাইনাসের পরে যে ডিজিটটা এইটাকে আমরা m দ্বারা প্রকাশ করব। এখন m দ্বারা ছিল না? হ্যাঁ কি বলেন? সে ই দ্বারা প্রকাশ করতাম না আমরা? হ্যাঁ ওইটা আলাদা, এটা হচ্ছে ইররের পার্ট। ও এটা হচ্ছে হ্যাঁ আচ্ছা ওইটার এটার মধ্যে মিক্স হয়ে গেল। ওকে ওইটা দেখেন আমি বলি, দেখেন 0.d1 d2 d3 ডট 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 এটা থাকলো। এখানে আমাদের হচ্ছে বিটা, এই জায়গায় হচ্ছে ইনটু হচ্ছে বিটা টু দি পাওয়ার ই, তাই না? এটাই তো আমাদের কনসার্ন, তাই না? জি স্যার। হ্যাঁ এটা কনসার্ন। সো আমরা মনে করেন এই ফ্র্যাকশনের পার্টটা নিয়ে কাজ করতেছি এখন, কিন্তু অ্যাকচুয়ালি এই পার্টটা কিন্তু আমাদের এখানে হিসাবে নাই। এটা কি খেয়াল করছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার। আমাদের কিন্তু বিটা টু দি পাওয়ার ই এর কোনো কাজ এখানে নাই, আমরা আসলে শুধুমাত্র ফ্র্যাকশনের কাজটা করতেছি। জি স্যার। বুঝতে পারছে কি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এই যে -2 এটাকে আমরা m দ্বারা প্রকাশ করি। এখন কথা হচ্ছে এটা কি আসলে চেঞ্জ হয়? কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়? হয় আসলেই চেঞ্জ হয়। কিভাবে হয় স্যার? বলেন। স্যার এই যে 5 সামনে চলে গেল তো স্যার 5.0 হলো তো স্যার আবার 3 হয়ে যাবে না? হ্যাঁ 5.0 আমরা লিখতে পারবো না, কারণ কি আমাদের ফরম্যাটটা দেখেন 0.d1 d2, তাহলে কি
পয়েন্টের পরে আমার সিগনিফিকেন্ট ফিগারকে নিয়ে আসতে হয়। দেখেন আপনি এটা দেখেন। জি স্যার। আচ্ছা দেখেন আরেকটা সংখ্যা স্যার আমি তার কাইন্ডলি রিপিট করবেন প্লিজ, হ্যাঁ, ওটা হ্যাঁ, ওটা হ্যাঁ। আমি নেট প্রবলেম ছিল। হ্যাঁ, আরেকটা সংখ্যা আমি দেখাবো, তাহলে আরেকবার বুঝতে পারবেন। দেখেন এইবার এই সংখ্যাটা দেখেন 21 পয়েন্ট, ওই সংখ্যাটা লিখতেছি, বাট এখানে একটা টুইস্ট আছে। 53, হ্যাঁ 53, এবং এবার আপনাকে বলা হয়েছে 3 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আপনি এবার এটাকে নিতে পারবেন। তাহলে কত নিতে পারবেন, কত হবে আপনার রাউন্ডেড? 21.5 মানে 21.5। হ্যাঁ আচ্ছা 21.5। এখন আপনার এবার কিন্তু সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3। এখানে ছিল কত সিগনিফিকেন্ট ফিগার বলেন তো? 4 ছিল। দেখেন 4। এখানে আমার কত আসলো? 30 এরকম না? জি স্যার। ও আমি আসলে এইটা দেখাতে না, আমি 5 আনতে চাইছিলাম একটা। এই যে এখানে, আচ্ছা আচ্ছা, এটা 3 এর বদলে 5, 0.5, ঠিক আছে 21.55। এটা কত করতেন আপনি? 21.55 কে 6 হয়ে যেত। 6 হবে। 6 হয়ে যেত, তাহলে আমার এখানে কত পাইতাম? 0.05। জি স্যার। হ্যাঁ 0.05। জি স্যার। 0.05 কে আমি, যেটা কম্পিউটার লেখে, 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -1। দেখছেন এম এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হলো? এম এর ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে সিগনিফিকেন্ট ফিগারের উপর। সো এটা হচ্ছে এম। এবার কি ধরতে পারছেন এমটা কই থেকে আসছে? জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে, এটা কি মিডল পয়েন্ট আমাদের? এই 5টা, এই যে 5 এ যখন আমরা আসি, এটা কি আমাদের মিডল পয়েন্ট না? যেটা নিয়ে আমাদের কনফিউশন হয় যে লেফটে যাব না রাইটে যাব। আচ্ছা মিডল পয়েন্টে যখন থাকি, জি স্যার। হ্যাঁ ওই সময় কি আমাদের হাইয়েস্ট এররটা হয় কিনা একটা পার্টিকুলার সিগনিফিকেন্ট ফিগারের জন্য? দেখেন 21.55 লিখছি আমি, 21.55, এবং আমি এটা যখন রাউন্ড করলাম 21.6 হয়েছিল, এবং আমরা পাইছি হচ্ছে 0.05 একটা এরর পাইছি। আচ্ছা স্যার হ্যাঁ বলেন। এখানে তো লাইক 21.535 আর পরেরটা হচ্ছে 21.55, দুইটা তো আলাদা মানে ভ্যালুই নিচ্ছি আমরা। মানে Same value, বুঝিনি, আবার বলেন। মানে স্যার ফার্স্টে নিয়েছি 21.535 মানে পয়েন্টের পর। ওটা তো আলাদা নাম্বার, এই সময় আলাদা নাম্বার ছিল। এটার ক্ষেত্রে 4 ডিজিট পর্যন্ত আমরা সিগনিফিকেন্ট ফিগার ছিল, এখন কিন্তু আমরা 3 ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট ফিগার নিচ্ছি। জি স্যার। বুঝতে পারছেন? ওটা আলাদা নাম্বার, এটা আলাদা নাম্বার। স্যার ও বলতে চাচ্ছে যে হ্যাঁ, যদি বলেন। স্যার সেকেন্ড আর আমরা যদি সেকেন্ড যে এক্সাম্পলটা দেখছি হ্যাঁ। ওটা যদি সেম নাম্বার নিয়ে আমরা 3 সিগনিফিকেন্ট বিট পর্যন্ত দেখি, মানে আপনি আচ্ছা। বললেন না যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক ও সময় চেঞ্জ আচ্ছা, হয়। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, এইটা 21.535 এটার 3 ডিজিট পর্যন্ত নিব। আমি স্যার বুঝাতে চেয়েছে যে মানে সিগনিফিকেন্ট নাম্বারের জন্য, মানে সিগনিফিকেন্ট যে নাম্বারটা ওটার জন্যই এম এর ভ্যালু চেঞ্জ হয়, এটা বুঝাতে চেয়েছে। এটা বলতে চাইছি, হ্যাঁ রাইট। সিগনিফিকেন্ট ভ্যালু মানে সিগনিফিকেন্ট ফিগার যতগুলো তার উপরে আসলে এই এম এর ভ্যালুটা মানে চেঞ্জ হয়। হ্যাঁ সেটাই স্যার। হ্যাঁ এটা কি ধরতে মানে কোথায় কনফিউশন আছে, কার কার কি হয়েছে বলেন তো আরেকবার, বলেন তো প্রশ্নগুলো। না না স্যার, আপনি স্যার যখন উপরটা করতেছিলেন তখন হ্যাঁ। বললেন যে a - 2টা চেঞ্জ হয়, মানে m এর মানটা চেঞ্জ হয়। হ্যাঁ চেঞ্জ হয়, এই যে চেঞ্জ হইছে, এই যে হ্যাঁ স্যার, আমি এখন তাই ভাবছিলাম যে হয়তো স্যার আপনি যেটা আবার আরেকটা যেটা করাবেন সেটা হচ্ছে ওই সেম জিনিসটা যে সিগনিফিকেন্ট ভ্যালুটা চেঞ্জ করে করাবেন। দিয়ে আর কি আমি 5 আনতে চাচ্ছিলাম, আমি আসলে এখানে 5 আনতে চাচ্ছি, 5 অলওয়েজ 5 আনতেছি। কেন 5 আনতেছি? এই 5টাকে আনার কারণটা কি? 5 আনার কারণটা হচ্ছে, দেখেন একটু ভালো করে চিন্তা করে, এই দেখেন 21.55 ছিল আমাদের সংখ্যাটা, আমরা 21.6 গেস করলাম, রাউন্ড করলাম, আমরা পাইলাম 0.05। আচ্ছা আমার সংখ্যাটা যদি হইতো 21.54, তাহলে আমরা গেস করতাম কত? 21.5 মানে রাউন্ড করে 20, তাহলে আমার ইয়ে হইতো কত? এরর 0.04। আচ্ছা আচ্ছা আরো দেখেন 21.53, এটা রাউন্ড করলে 21.5 হয় না, এবং আমার এরর হয় 0.03। আচ্ছা আরো দেখেন, এখনো শেষ হয়নি, 21.57, ওকে, এটা রাউন্ড করলে কত হয়? 21.6 তাহলে এরর কত হয়? 0.03 নাকি? হ্যাঁ 3, এই যে 0.03।
60 থেকে 57 বাদ দিলে 0.03। Yes, sir. হ্যাঁ, তো দেখেন কোনোভাবেই আপনি কোনো অ্যাঙ্গেলে দেখেন 0.05 এর উপরে কোনো এরর আনতে পারতেছে না। আনতে পারবেন? No, না sir. স্যার, এই স্যার, তো হবে না। এইটা হচ্ছে বিষয়, এটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এরর। ম্যাক্সিমাম পসিবল এরর, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম পসিবল এরর। ম্যাক্সিমাম পসিবল এররটা এইভাবে প্রকাশ করে কিভাবে? এক্ষুনি আমরা যেটা বের করছি, এই যে হাফ ইন্টু বিটা টু দি পাওয়ার মাইনাস এম, এইটা হচ্ছে আমার ম্যাক্স এরর, ম্যাক্স পসিবল এরর। বাট এখানে শেষ হয়নি। এটা কোন কিসের জন্য এররটা? এই এররটা কিসের জন্য? এই ফ্র্যাকশনের জন্য না? জি স্যার, এই হ্যাঁ, ফ্র্যাকশনের জন্য, রাইট। তাহলে যদি আপনাকে যদি বলা হয় ম্যাক্সিমাম পসিবল টোটাল এরর, টোটাল এরর, এই টোটাল শব্দটা যদি আপনাকে অ্যাড করে দেয়, টোটাল এরর, এর মানে হচ্ছে এই নাম্বারটা হবে হচ্ছে হাফ ইন্টু বিটা টু দি পাওয়ার মাইনাস এম তো থাকবেই, কিন্তু এই যে এই পার্টটা আমরা অলওয়েজ বাদ দিয়ে যাচ্ছিলাম, এটাকে আপনি আনবেন না, এটাকে আপনি এখানে জাস্ট অ্যাড করে দেবেন। টোটাল এরর বলার সময় ওই পার্টটাকে এখানে গুণ করে দিবেন। ডান। বুঝতে পারলেন কি বললাম? জি স্যার। ক্লিয়ার কি? মোটামুটি সহজ লাগতেছে সবকিছু এখন স্যার পর্যন্ত? একটু আবার বুঝলে ভালো হতো। আচ্ছা স্যার এটা আরেকবার। আচ্ছা, তো ম্যাক্সিমাম পসিবল এররটাকে বুঝছেন? এটা বুঝছেন এটা কিভাবে আসছে? হাফ ইন্টু বিটা টু দি মাইনাস এম, এটা বুঝছেন নাকি? এটা এখানেই সমস্যাটা। জি স্যার, ওটা বুঝতে পারছি। হ্যাঁ, এই কিন্তু এররটা এই আসলে ম্যাক্স আসছে। হ্যাঁ, এই যেটা এটা হ্যাঁ কি বলেন? শুনতে পেলাম না। বেটা ইটা স্যার বলছে স্যার বিটা ইটা কেমন সেটা বলতেছে। ও বিটা 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 কি হবে? হ্যাঁ, রাইট রাইট। দেখেন এই যে 0.005 আমরা পাইছিলাম বিয়োগ করার পর, তারপরে দেখেন তার মানে কি এই 0.005 কে আমরা নরমাল মানে আমাদের কম্পিউটারের ফরম্যাটে নিয়ে আসতে হবে না? তাহলে কি 0.5টাকে সামনে নিয়ে আসবেন না আপনি? 5 কে সামনে নিয়ে আসছি ইনটু এটাকে এখন সমান করতে হবে না? এই নাম্বারের ভ্যালু সমান করতে হবে না? সমান করার জন্য কি করবেন? 10 ইনটু 10 টু দি পাওয়ার কত দিবেন? -2 দিবেন না? তাহলে তো এটা সমান হবে, এই দুটো ভ্যালু সমান হবে, তাই না? তাই তো। এই 10টা আসলে কই থেকে আসলো? এই 10টা আপনি কেন গুণ করলেন 10 দিয়ে? আমি কেন 2 দিয়ে গুণ করলাম না? কারণ হচ্ছে এই নাম্বারটা কি আসলে, এই সবগুলো নাম্বার আসলে কি কোন বেজের বলেন তো? বিটা কত এটা? 10 বেজের, ডেসিমাল 10 বেস। ডেসিমাল। সো 0.5 এখানে আমি 10 এর বদলে বিটা লিখবো এবং -2 এর বদলে এম লিখে দিব। এই যে 0.5, এই 0.5 মানে হচ্ছে হাফ ইনটু বিটা টু দি পাওয়ার মাইনাস এম, এই যে এটা হইল। এবার কি বুঝছেন? জি স্যার, এবার বুঝছেন না? জি স্যার, এটা বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই এররটা আসলে হচ্ছে কই থেকে? এই এররটা আসলে হচ্ছে এই যে ফ্র্যাকশন পার্ট থেকে। বাট আমরা অলওয়েজ হিসাব নিকাশে এই এক্সপোনেন্টের পার্টটা অলওয়েজ হিসাব থেকে বাইরে রাখছিলাম। যখন এই জন্য আমরা যখন ম্যাক্সিমাম পসিবল টোটাল এররের কথা বলবো, তখন কিন্তু অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা কিন্তু হবে কিন্তু ওই বিটা টু দি পাওয়ার ই গুণ করার পরে, মানে বাকিটুকু আমাদের ওটা এখানে গুণ করে দিতে হবে, না হলে আমরা টোটাল ইরোডটা আর কি পাবো না, মানে আসলে যে ইরোডটা ওই ইরোডটা পাবো না। আমরা ইরোডটা এতক্ষণ বের করতেছিলাম শুধুমাত্র ফ্র্যাকশন পার্টের জন্য, বাট টোটাল ইরোড এইটুকু পার্ট তো আমরা হিসাব করতেছিলাম না, সো এই হিসাবটা লাস্টে গুণ করে দিতে হবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ বলেন। জি স্যার, এখন স্যার এটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাবে? হ্যাঁ, কি দিয়ে? একটা এক্সাম্পল দিয়ে টোটালটা এক্সাম্পল মানে যেটা যে বেটা টু দি পাওয়ার ই লিখতেছেন এটা যদি এক্সাম্পল দিয়ে বুঝাইতেন। বেটা টু দি পাওয়ার ই কেন লিখতেছি, তাই না? জি স্যার, মানে কোন একটা নাম্বার দিয়ে যদি আর কি। হ্যাঁ, ও বুঝছি কি বলতেছেন, বুঝছি। আচ্ছা 21.535 আছে। আচ্ছা এই নাম্বারটা ঠিক আছে, আচ্ছা ওকে। 0 পয়েন্ট, মনে করেন আপনার নামটা এমন 0.21535 ইন্টু 10 টু দি পাওয়ার 2 না কত এটা? হ্যাঁ 2। এটা কোন ফরম্যাটে লিখলাম বলেন তো এইমাত্র? এই নাম্বারটা 0.d1 d2 ডট 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 10 ইন্টু ডিএম হবে একটা বিটা টু দি পাওয়ার ই, এই ফরম্যাটে লিখছি, কিন্তু এই যে এই নাম্বারটাকে আমি এই ফরম্যাটে লিখছি। নাম্বারটা লেখা যাবে এই ফরম্যাটে? হ্যাঁ বলেন তো।
জি স্যার। স্যার এখানে ডিএম হবে না লাস্টে? ডিএম, হ্যাঁ ডিএম হবে লাস্টে, ডিএম, হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিক আছে। ওকে, এই নাম্বারটাকে আমি এই ফরম্যাটে লিখছি। এখন কম্পিউটার কিন্তু নাম্বারটাকে শুরুতে এইভাবে দেখছে। এখন আপনাকে বলা হলো 4 ডিজিট পর্যন্ত, চারটা সিগনিফিকেন্ট নাম্বার পর্যন্ত আমাকে, 4টা সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত আমাকে ইয়ে করেন, কনসিডার করেন। তাহলে কি করবেন? এই নাম্বারটাকে চেঞ্জ করে কি করবেন? বলেন। এই নাম্বার 0.2154 আরেকবার লিখতেছি আমি, 535 ইনটু 10 টু দি পাওয়ার স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? 0.2154 0.2154, তারপরে কি 0 হয়ে যাবে? হ্যাঁ, ইনটু 10 টু দি পাওয়ার 2ই আছে, ওটা তো 2ই থাকবে, ওটা চেঞ্জ হবে, মানে বিটা টু দি পাওয়ার ইর পার্টটা। আচ্ছা, তারপরে আপনি না বিয়োগ স্যার, করেন। হ্যাঁ, বিয়োগ করেন। বিয়োগ করলে কি আসবে? বিয়োগ করলে কি আসবে বলেন? 0.00005 0.0005 হ্যাঁ ইনটু 10 টু দি পাওয়ার 2। ঠিক আছে, এখন পর্যন্ত সব ঠিক আছে। হ্যাঁ, এখন জি স্যার। এখন এই জিনিসটাকে কি করবেন আপনি? এই জিনিসটার উপর আপনার ক্যালকুলেশন হবে, এই জিনিসটার উপর। এই জিনিসটার ক্যালকুলেশন মানে কি? এর মানে হচ্ছে 0.5 করে দিতে হবে ইনটু, এটাকে যদি আপনি 10 টু দি পাওয়ার চিন্তা করেন, এটা কি হবে? 10 টু দি পাওয়ার -4, হ্যাঁ -4, রাইট, ইনটু 10 স্কয়ার। এটা কিন্তু দেখেন ওটার মতোই আছে, দেখছেন? এই জিনিসটা কিন্তু ওইভাবেই নামতেছে, উপর থেকে ওইভাবেই নেমে যাচ্ছে। এটা কোন পার্ট বলেন তো? 10 স্কয়ারের পার্টটা এক্সপোনেন্ট স্যার। এটা হচ্ছে বিটা টু দি পাওয়ার ই এর পার্ট। হ্যাঁ, আর এইটা তাহলে কি পার্ট? এটা হচ্ছে বিটা টু দি পাওয়ার -m এর এটাই পার্ট। এম। এক্স্যাক্টলি, এবার মনে হচ্ছে বুঝতে পারছেন এক্সাম্পলটা। এই জন্য স্যার এম আর ইটা আলাদা আর কি। হ্যাঁ, এই জন্য একটু আগে স্যার বলছিলেন স্যার, ওই যে কেন ই এটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এক্সাম্পলটা দেখাতে মনে হয় আপনার একদম ভিজুয়ালাইজ হয়ে গেল এম আর ই কেন আলাদা। এবার মনে ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার, অনেক অনেক সুন্দর। ওকে স্যার এম এর মানটা কিভাবে পাবো আমরা? এম এর ভ্যালু হচ্ছে এই যে যখন আপনি শিফট করতেছেন 0.0005, এটাকে শিফট করে আপনাকে করতে হবে কি? 0.5 কে মানে 5 কে সামনে নিয়ে আসতে হবে। 5 কে সামনে আনার জন্য আপনার যতটা মাইনাস করা দরকার করবে। 5 কে সামনে আনার জন্য কি করছেন? 4টা মাইনাস করছি, তাহলে এম এর ভ্যালু 4, শেষ। বুঝতে পারছেন এম এর ভ্যালু কই থেকে পাইছি? জি স্যার, জি স্যার। মানে শিফটিং, এটা তো শিফটিং এর কনসেপ্ট। তাহলে কি আমরা বুঝলাম যে ম্যাক্সিমাম পসিবল টোটাল এরর অ্যাকচুয়ালি এইটাই, এই জিনিসটাই, ওই যে ওই এক্সাম্পল থেকে চলে আসলো যেটা। জি স্যার। ঠিক আছে না? স্যার একটা কোয়েশ্চেন আস্ক করি, সেটা হচ্ছে এই যে আপনি মাত্র যে এক্সাম্পলটা দিয়ে বুঝাই দিলেন না, আমাদের কি ম্যাক্সিমাম টোটাল এরর ম্যাথগুলো এরকমই আসবে? না, এই ম্যাথ কোথাও নাই, আমি এই প্রথম একটা ম্যাথ বানাইলাম এটা দিয়ে, এটা আগে কোথাও ছিল না। এইমাত্র যে আপনারা একটা প্রশ্ন করছেন দেখে আমি একটা নিজে বানায় দেখাইছি, অ্যাকচুয়ালি কোথাও এটা নাই। আপনার যা জানতে হয় আপনার। হ্যাঁ, লাস্টে যেটা হচ্ছে যে ইয়ে করতেছেন যে 1/2 আকারে আসবে, তাহলে 0.5 এর ওইটা 0.5 কে আমি হাফ লিখতেছি, 0.5 কে আমি হাফ লিখতেছি, এই লিখতে পারি না 0.5? এটা আচ্ছা ঠিক আছে, বুঝছি। লিখতে ওইভাবে পারবো। লেখা লাগবে যে হ্যাঁ হ্যাঁ, 0.5 কে সামনে নিয়ে আসলাম, যে 0.5 কে সামনে নিয়ে আসার কারণ হচ্ছে হাফ লিখবো এইভাবে সুন্দর করে, ওরা লেখছে আর কি, এটা ডিফাইন করা সিস্টেম ওইভাবে, এই জন্য 0.5 কে হাফ। স্যার হ্যাঁ বলেন। এইটার অ্যানসারটা কি এরকমই থাকবে যে 10 টু দি পাওয়ার -4 ইনটু 10 টু দি পাওয়ার 2, নাকি আমরা কাট করে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -2 লিখতে পারবো? ওটা বেশি মিনিংফুল, আমি যেটা দেখালাম ওটা বেশি মিনিংফুল, ওভাবে রাখবেন, যোগ বিয়োগ করার দরকার নেই আপনার ওই পাওয়ারের। কোনো সময় অনেক সময় সরলীকরণ করার চেয়ে ওইরকম রাখাই ভালো। আমি আপনাদের খাতা তো আমি নিজেই কাটবো, যখন আমি আসলে খাতা কিন্তু ওইভাবেই কাটি যে কনসেপ্ট দেখি, যে অ্যান্সার অনেক সময় ভুল হয়ে যেতে পারে, আপনি ক্যালকুলেট করতে যোগ বিয়োগ ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও আমি কনসিডার করে দিই। যেটা হয় যে তার যদি মানে স্টেপস ঠিক থাকে এবং বুঝে করতে পারে, সেজন্য কয়েকটা যদি লাইন যদি সে নাও করে, সরল মানে ওই যে সিম্পলিফিকেশন যদি নাও করে, তাও আমি ওটা সমস্যা করি না, আমি ওটা মনে করি যে না সে বুঝছে, ঠিক বোঝাটা আসল। এগুলো যোগ বিয়োগ তো ভুল হতেই পারে, ছোটখাটো ভুল হতেই পারে, তাই না? সো কুল, মানে আপনি মানে কনসেপচুয়ালি যে রাইট হলে রাইট, শেষ। বুঝলেন কি বললাম? জি স্যার। জি স্যার। তো এখনো তো শেষ হয় না কিছুই, এখন হচ্ছে রাইট ক্লিকটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে
হ্যাঁ, তো টোটাল ইরোরটাকে আমরা প্রথমত কিভাবে প্রকাশ করছিলাম মনে আছে? একদম শুরুতেই এফএল অফ এক্স দিয়ে প্রকাশ করছিলাম, এটা মনে আছে? এফএল অফ এক্স মাইনাস এক্স, এটাকে আমরা টোটাল ইরোর বলতাম, ইরোর বলতাম না এটাকে আমি জি ইরোর স্যার বলতাম কিনা? আচ্ছা, এই ইরোরের সাথে আমরা এইটার একটা রিলেশন বসাইতে চাচ্ছি। এটা কি জিনিস? এই বক্স যেটা করলাম এটা কি জিনিস জানো? ম্যাক্সিমাম পসিবল টোটাল ইরোর, ম্যাক্সিমাম পসিবল, কথাটা জি শুনেন, স্যার ম্যাক্সিমাম। তার মানে কি ইরোর এর চেয়ে বড় হতে পারবে? না স্যার না স্যার। তার মানে এটাই সবচেয়ে বড় ভ্যালু। তার মানে কি এটা এই দুইটার সঙ্গে যদি আমি রিলেশন একটা দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো? এভাবে স্মলার অর ইকুয়াল, তাই না? দেখাতে পারবো কিনা বলেন? পারবো? মানে জি স্যার মানে হচ্ছে এই ইরোর কখনোই এর চেয়ে বড় হবে না, সমান হতে পারে কিন্তু বড় হবে না, কারণ ওটা কি ম্যাক্সিমাম ভ্যালু, রাইট? এখন কথা হচ্ছে এখনো শেষ হয়নি কাহিনীটা, কাহিনীটা চলতেই আছে, অনেকগুলো এপিসোড হয়ে গেছে। আচ্ছা, এই জায়গায় যেটা হয়েছে, আমি যেটা করব এখন, এই এটা তো একটা সমীকরণ, তো সমীকরণের দুই পাশে এক্স দ্বারা ভাগ করব, ঠিক আছে? কোনো সমস্যা? এক্স দ্বারা ভাগ করলে দুই পাশে এক্স মডিউলাস দ্বারা ভাগ করব, ঠিক আছে? এক্স মডিউলাস দ্বারা, দুই পাশে সেম জিনিস লিখতেছি কিন্তু এক্স মডিউলাস দ্বারা ভাগ করব। কেন করব বলতেছি, তো করলাম এক্স মডিউলাস দ্বারা ভাগ। এর মানে কি? তাহলে এই পুরো জিনিসটা এক্স মডিউলাস দ্বারা ভাগ করা মানে কি? এটা আসলে কি হয়ে গেছে বলেন তো? স্কেল ইনভেরিয়েন্ট ইরর হয়ে গেছে না? এটা কি আমার রিলেটিভ ইররটা কিনা? রিলেটিভ ইররটা না? রিলেটিভ ইররটা এটা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডেল্টা। ডেল্টা, Yes, sir. তাহলে আমরা ডেল্টা বলতে পারি হাফ বিটা টু দি পাওয়ার মাইনাস এম বিটা টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই এক্স মডিউলাস। এখন হচ্ছে এই অবস্থা পর্যন্ত গেছে। সো ডেল্টার সাথে আপনি এখন কম্পারিজন শুরু করে দিচ্ছেন। কেন করতেছি এত, মানে এটা এখান থেকে আরেকটা জিনিস বের হবে, তো এই জন্য করতেছি। তো একটু ধৈর্য ধরেন, মানে মানে জিনিসটা মানে বোরিং না, একটা থেকে একটা জিনিস আজকে ডিফাইন করতেছি, জাস্ট একটু ঠান্ডা মাথায় দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই পুরো জিনিসটা, অর্থাৎ এই পুরো জিনিসটা হচ্ছে আমার বড় একটা ভ্যালু, ঠিক আছে? ভালো কথা। এখন আমাদের টার্গেট কি? এই এক্সটা আসলে কি বলেন তো? এক্সটা আসলে কি? এই এক্সটা আসলে কি মিন করে? স্যার অ্যাকচুয়াল নাম্বার, অ্যাকচুয়াল ভ্যালু, রাইট? অ্যাকচুয়াল ভ্যালু, ওকে, সুন্দর, অ্যাকচুয়াল ভ্যালু। এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে জেনারেট করতে চাচ্ছি। আচ্ছা, এই পুরো জিনিসটাকে আমরা যদি ম্যাক্সিমাইজ করতে চাই, ম্যাক্সিমাম করতে চাচ্ছি এই পুরো ভ্যালুটাকে, তাহলে এই এক্স এর ভ্যালু ছোট করবেন না বড় করবেন বলেন তো আমাকে কেউ একজন? হ্যাঁ, কারণ ভাগ করতেছি, ছোট সংখ্যাতে ভাগ করলে পুরো সংখ্যাটা বড় হবে কিনা বলেন, তাই না? Yes, sir. ইয়েস। সো এই এক্স এর লোয়েস্ট পসিবল মানে মিনিমাম ভ্যালুটা নাম আমাদের বের করতে হবে, লোয়েস্ট পসিবল ভ্যালু, তাই না? এক্স এর লোয়েস্ট পসিবল যে ভ্যালুটা, সেটাই কিন্তু যদি আমি এর ভিতর দেই তাহলে পুরো ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, তাই না? হবে কিনা বলেন তো আমাকে? হবে না? Yes, sir. তাহলে এই এক্স কে অ্যাকচুয়াল ভ্যালুকে আমরা কিভাবে লোয়েস্ট করব দেখেন, সেই আবার গত ক্লাসের পড়াশোনাটা চলে আসছে। 0.d1 d2 d3 ডট 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 ছিল, এটা আমাদের জেনারেল ফরম্যাটটা ছিল। এখান থেকে আমরা যখন লোয়েস্ট পসিবল নাম্বারটাকে বের করছিলাম, এই যে এখানে আমরা যেটা করছিলাম, এখানে বিটা ছিল ইনটু বিটা টু দি পাওয়ার ই ছিল। আমরা যেটা করছিলাম, এখানে আমরা যেটা করছি যে এই জায়গায় 0. প্রথমে তো d1 তো অবশ্যই 1 হতে হবে, রাইট? তাই না? 1 হতে হবে না? হ্যাঁ। Yes, sir. এবার বাকি সবগুলো 0 বসাই দিতে পারবো না আমরা, তাহলে সবচেয়ে ছোট ভ্যালুটা পাইছিলাম না, মনে আছে? জি স্যার, জি স্যার। Yes, sir. Yes, sir. রাইট। এইটা ইনটু বিটা টু দি পাওয়ার ই, যেখানে ই এর ভ্যালু সবচেয়ে কম। ভালো কথা, ই আমরা এখন কনসিডার করলাম না, বিটা টু দি পাওয়ার ই থেকে গেল। এখন আপনি কি এইটার বদলে 0.1 এর বদলে আমরা কি 1/10 লিখতে পারি? পারি? Yes, sir. লিখতে পারি। 1/10 কে কি আমরা 10 ইনভার্স 1 লিখতে পারি? জি স্যার। Yes, sir. 10 এর বদলে কি আমরা বিটা লিখতে পারি? জি স্যার। তার মানে কি আসলে? আল্লাহ। কি আল্লাহ কি হলো? না স্যার। হ্যাঁ, ও আমি, আচ্ছা কি হয়েছে? আচ্ছা সমস্যা নেই। তাহলে এই বিটা মানে বেশি ভেঙে ভেঙে বলছি তো এই জন্য।
না না স্যার, মানে আমি ভাবতেছিলাম যে কোথায় কোথায় যাচ্ছে। সরি স্যার। ও না, হতে পারে যে বেশি ছোট করে বলতেছি, মানে বেশি ভেঙে ভেঙে বলছি, কারণ না বেশিরভাগ স্যার, হুম, ভেঙে ভেঙে ও বললেই সুবিধা ও হচ্ছে, কারণ হ্যাঁ, বুঝতে ইজি হচ্ছে। বিটা ইনভার্স 1, তাহলে এই জিনিসটা, এই পুরো জিনিসটাই কি আমার এক্স এর হাইয়েস্ট পসিবল নাম্বার কি, মানে সরি লোয়েস্ট পসিবল ভ্যালু কিনা বলেন তো? Yes, sir. জি স্যার। হ্যাঁ, Yes, sir. লোয়েস্ট। তাহলে আমরা এক্স এর জায়গায় ওই ভ্যালুটা কেন বসাবো না, বসাই দিই। ডেল্টা হাফ ইন্টু বিটা ইনভার্স এম বিটা টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই বিটা ইনভার্স 1 বিটা ই। বসাইছি, এক্স এর ভ্যালু বসাইছি। এখন আমরা এটা একটু সিম্পলিফাই করে Yes, নিতে হবে। sir. বিটা বিটা এটা কেটে যাবে, বিটা ই কেটে যাবে, এই বিটা -1 আর -m, তো ওই 1টা উপরে চলে যাবে, ভাগটা উপরে যে +1 হয়ে যাবে। এটা কি আমরা জানি এভাবে যে হিসাব নিকাশ হয়? জি হাফ স্যার, জি। Yes, sir. বিটা টু দি পাওয়ার, তাহলে কত হবে বলেন তো আমাকে? মাইনাস এম মাইনাস 1 - m হবে। 1 minus m 1 minus m. মানে 1টা প্লাস হয়ে হ্যাঁ, যাবে। তাহলে এই যে আমরা রিলেটিভ ইররটাকে, তাহলে কি বললাম, রিলেটিভ ইররটা আসলে রিলেটিভ ইররের সাথে আমরা কিন্তু ম্যাক্সিমাম ইররের একটা রিলেশন করে ফেলছি অলরেডি। এই যে রিলেশনটা, এই যে ম্যাক্সিমাম রিলেটিভ ইররটা, এই ইররটাকে বলা হয়, এই ইররটাকে প্রকাশ করা হয় হচ্ছে ইএম, মানে এপসাইলন এম বলা হয়। এপসিলন বা এপসাইলন দুটাই বলতে পারেন, এপসাইলন অথবা এপসাইলন এম, এপসাইলন এম, বুঝতে পারলেন? ইএম দ্বারা প্রকাশ করা হয়। এর Yes, আরেকটা sir. নাম আছে, এর নাম হচ্ছে মেশিন এপসাইলন বলা হয়, মেশিন এপসাইলন। এর মেশিন এপসাইলনটা কি আসলে বলেন তো? স্যার ওই যে হাফ মানে ম্যাক্সিমাম, আসলে আপনাদের কথাই বলতে বলে কেউ, হ্যাঁ, ম্যাক্সিমাম ইরর, মানে ম্যাক্সিমাম রিলেটিভ ইরর বলতে পারেন, ম্যাক্সিমাম রিলেটিভ ইরর, রাইট। এটাকে আমরা বলবো ম্যাক্সিমাম রিলেটিভ ইরর। তাহলে কি বোঝা গেল এখন তো? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কি বুঝছি আমরা ম্যাক্সিমাম পসিবল ইয়েটা, রিলেটিভ ইরর? তাহলে আমরা মেশিন এপসাইলন পর্যন্ত বুঝছি কিনা, সবাই ডিফাইন করতে পারছি কিনা? পারছি? Yes, sir. ওকে, তাহলে স্যার আমাদের ম্যাক্সিমাম রিলেটিভ ইরর যেটা সেটা হাফ ইনটু বি টু দি পাওয়ার 1 minus m, এটাই এক্স্যাক্টলি, এটাই। কখন যদি আপনি ম্যাথ করতে বলে, হ্যাঁ ম্যাথ করতে বলবে এইটা দিয়ে, যে ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে ম্যাক্সিমাম রিলেটিভ ইররটা বের করতে হবে, তখন আপনি এর ভিতরে হয়তো বসাতে পারেন বিটা টু দি পাওয়ার 1 - m, এভাবে বসায় বের করতে পারেন। অ্যাকচুয়ালি ডিফাইন করাটা জানতে হয়, কারণ অনেক সময় এটা টুইক করে দেয় ভিতরে ভ্যালু, সো বোঝাটা দরকার আছে। সো এটা হচ্ছে মেইনলি কনসেপ্টটা। এটাই হচ্ছে আপনার ইয়ার ভ্যালুটা। আপনাকে যদি এম এর ভ্যালু দিয়ে দেয়, বিটার ভ্যালু দিয়ে দেয়, আপনি মেশিন এপসাইলন কেন বের করতে পারবেন না? সূত্র মুখস্থ করার কিছু নাই, কারণ সূত্র তো সামনেই থাকবে আপনার, তাই না? সো মুখস্থ করার কিছু নেই, তাই না? বুঝেননি? জি স্যার, বুঝতে পারছি। আসলে এই ইয়েতে, এই আপনার এই নিউমেরিক্যাল মেথডসে সামনের যে রুলগুলো তো অনেক, মানে এরকম ইকুয়েশন, মানে সূত্র টাইপের বেশ কিছু জিনিস আসে আর কি, তবে ওগুলো মুখস্থ করা দরকার হয় না। ওগুলো আসলে মানে বুঝতে পারা এবং অ্যাপ্লাই করতে পারাটাই ইম্পর্টেন্ট। সো মুখস্থ কিছুই করার দরকার নেই। যদি অফলাইনেও আপনাদের এক্সাম হয়, তাহলেও আমরা চেষ্টা করব যে ওই যে চিট শিট যেটা বলে, আমরা ওটা প্রোভাইড করে দিব। অনলাইনে তো কোনো চিন্তাই নাই, সো ওটা নিয়ে টেনশন নেই। অফলাইনে আমরা প্রোভাইডই করে দেবো পরীক্ষার হলে এগুলো সূত্র লেখা, কারণ এগুলোকে মুখস্থ করা পসিবল না, কারণ 2 লাইন 3 লাইন জুড়ে এরকম বিশাল বিশাল ইকুয়েশন চলে আসে। তখন এটা তো ছোট্ট, হাফ ইন্টু বিটা টু দি পাওয়ার 1 - m, বাট ওগুলো অনেক বড় বড়। সো টেলর, তারপর ম্যাকলেরান, ওগুলা অনেক বড়, তো বড়, হ্যাঁ, ওগুলো সেজন্য মানে মুখস্থ করার দরকার নেই। সিগনিফিকেন্স জাস্ট বোঝা এবং অ্যাপ্লাই করা। আচ্ছা, লস অফ সিগনিফিকেন্স, এটা হচ্ছে লাস্ট টপিক, ছোট্ট টপিক। এটা খুব বেশি প্রশ্ন এখান থেকে আমি কখনো দেখি নাই, তারপর আমি পড়াচ্ছি কারণ এটা চ্যাপ্টারের একটা অংশ, এই জন্য পড়াই। সো খুব বেশি মানে এটা মানে আমি দেখি নাই কখনো প্রশ্ন, মানে আমি তো লাস্ট 3 সেমিস্টারে এটাতে কোনো প্রশ্ন এরকম দেখি নাই। তবে হ্যাঁ, এটা বুঝতে হবে, বোঝা দরকার আছে।
হয়তো এমসিকিউ এর জন্য এটা আসছে, হ্যাঁ এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। সো এটা বোঝা দরকার আছে। এটা জিনিসটা কি, আমরা নর্মালি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, একটা নর্মাল প্রবলেম দেখি, একটা দ্বিঘাত সমীকরণ দেখি, জাস্ট আমরা এক্সাম্পলের মাধ্যমে এই কনসেপ্টটা বুঝবো। একটা দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 56x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আপনি কি দুইটা ইয়ে পাবেন, তাই না? দুইটা x1 আর x2 পাবেন না? পাবেন কিনা বলেন? জি স্যার। এ কিভাবে পাই? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, এরকম নাকি? হ্যাঁ এরকম ছিল না? হ্যাঁ ফালতু, এগুলো আমাদের করতে হবে না, এগুলো এই ম্যাথ কিন্তু করা লাগবে না। এই ম্যাথটা আমি করাচ্ছি, দেখাচ্ছি হচ্ছে লস অফ সিগনিফিকেন্স বোঝানোর জন্য, কনসেপ্টটা বোঝার জন্য। এই ম্যাথ আপনার করতে হবে না। আচ্ছা তাহলে x1 এটা ভ্যালু বের করার জন্য কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, এই মাইনাস বি এখানে মনে করেন আসে হচ্ছে অ্যাকচুয়ালি 28, এরপরের পার্টটা যে রুট ওভারের পার্টটা আসে হচ্ছে প্লাস রুট ওভার 783 আসে, আসতেই পারে, এটা আমাদের কনসার্ন, আসতেই পারে। এবং x2 এটা আসে হচ্ছে 28 তো থাকবেই সামনে, এবং মাইনাস, যেহেতু প্লাস মাইনাস, এই যে মাইনাসটা মাইনাস রুট ওভার 783, এটা কোনো ব্যাপার না, আসলো। এটাতে কি হলো, কি বোঝাইলো? ওকে, এখন কথা হচ্ছে ওই যে কম্পিউটারের তো রিসোর্স লিমিটেড কাহিনী, তো ওখানে একটা ঘটনা একটা আছে। সো যখন আপনি 7 রুট ওভার 783 ভ্যালু বের করতে যাচ্ছেন, তখন কিন্তু আমার একটা ঝামেলা হবে। এটা ভ্যালুটা এরকম 27.98213716 আরো আছে। আমার কম্পিউটার সিগনিফিকেন্ট ফিগার রিপ্রেজেন্ট করতে পারে 4, তাহলে আমার কম্পিউটার এটাকে কি কি দেখবে? এটা এই সংখ্যাটাকে 27.98, রাইট 27.98 দেখবে। তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে, এই ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 55.98। এই ভ্যালুটাও কিন্তু অরিজিনাল ভ্যালুটা হলো না কিন্তু, তার কারণ কি, আমার অরিজিনাল ভ্যালুটা হতে হচ্ছে 55.98213716 ব্লা ব্লা ব্লা। আমি করলাম কি, আমি লিখতে হলো আমার বাধ্য হয়ে 55.98, তাই না? তাহলে আমার ইরোরটা কি বলেন তো, 000213716, রাইট? ঠিক ঠিক যাচ্ছে কি, বুঝতেছি আমরা কি একসাথে আছি এখন পর্যন্ত? সো কিন্তু দেখেন একটা বিষয় একটু খেয়াল করেন, 55.98 এই সংখ্যাটা কত বড়, একটা বড় সংখ্যা, এটা মোটামুটি বড় সংখ্যা কিনা, তাই না? মোটামুটি বড় সংখ্যা। আচ্ছা এই সংখ্যাটার অনুযায়ী তার যে ইরোরটা হইছে অনেক ছোট না? রিলেটিভলি চিন্তা করেন, একটু চিন্তা করেন রিলেটিভলি, মেইন সংখ্যাটার চেয়ে যে ইরোরটা হয়েছে খুবই ছোট না, খুবই নগণ্য বলা যায় না? ওই সংখ্যাটার তুলনায় বলা যায়, তাই না? ইরোরটা খুবই ছোট হয়েছে। এইটাকে আপনি তুলনা করতে পারবেন একটু পরেই, যখন আমি মাইনাসটা করতে যাব। মাইনাস যখন করব, দেখেন 28 মাইনাস, আমরা লিখতে হবে 28 মাইনাস রুট ওভার 783 ভ্যালু কিন্তু আমাদের লিখতে হচ্ছে কত বলেন তো, 27.98, রাইট? ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। আমরা রেজাল্টটা পাচ্ছি কত, 0.02। আচ্ছা কিন্তু অরিজিনালি আমি যদি ক্যালকুলেশনটা করলে কি হতো, 28 থেকে আমাদের বাদ দিতে হচ্ছে 27.982137। সো আমাদের কিন্তু একটা ইরর আসে। কত ইরর আসে বলেন তো? মানে অরিজিনালি একটা রেজাল্ট আসে। অরিজিনাল কত রেজাল্ট আসে এখানে? কত 98। সো কত আসে, এই যে এটা আসে, দাঁড়ান, হ্যাঁ এই যে এটা আসে 0.1786। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আপনি আনলেন কত, 0.02। আমার অরিজিনাল ভ্যালু কত ছিল, 0.01786, আপনি পাইলেন কত, 0.02। দেখুন তো ডিফারেন্সটা কিরকম হয়েছে। এই সংখ্যাটা অনুযায়ী রিলেটিভলি চিন্তা করেন, এই সংখ্যাটা অনেক ছোট, এই সংখ্যাটা অনুযায়ী তার একটা ইরর হয়েছে কিনা বলেন তো আমাকে? বড় ইরর, মানে ওই সংখ্যাটা অনুযায়ী ইররটা অনেক হিউজ হয়েছে কিনা বলেন আমাকে? জি স্যার। ইররটা কত? ইয়েস স্যার। 0.02 থেকে বাদ দিতে হবে 0.01786। সো 687
0 0 এটা ছোট সংখ্যা, বাট সেটা কিন্তু ইরোরটা কিন্তু সেই ছোট্ট সংখ্যা অনুযায়ী রিলেটিভলি অনেক বড়। তো লস অফ সিগনিফিকেন্স এখানে এই যে সিগনিফিকেন্টলি এই লসটা কিন্তু আগের লসের চেয়ে অনেক বেশি বড় বা ইম্পর্টেন্ট। এটা কি বুঝতে পারতেছেন? এই এই লসের চেয়ে এই লসটা যে অনেক বড় হয়েছে, এটা কি ইমাজিন করতেছেন, কনসেপচুয়ালি বুঝতেছেন, ফিল করতেছেন? হ্যাঁ বলেন তো আমাকে। জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পারছি কথাটা কি বলতেছি? জি বুঝতে পারছি হ্যাঁ স্যার, সিগনিফিকেন্ট নাম্বার আর কি লস যেটা আর কি। হ্যাঁ। সো যখন আমরা এটা কখন ঘটে, যখন আমরা দুইটা ক্লোজ নাম্বার, দুইটা খুবই কাছাকাছি নাম্বারকে বিয়োগ করতে যাব, সাবট্রাক্ট করতে যাব, তখন এই লস অফ সিগনিফিকেন্সটা অনেক বেড়ে যায়। কি বললাম? যখন আমরা খুব কাছাকাছি দুইটা সংখ্যা বিয়োগ করতে যাব, তখন আসলে লস অফ সিগনিফিকেন্স বেড়ে যায়। বুঝতে পারলেন কি বললাম? প্লাস যখন আমরা যোগ করলাম তখন কিন্তু সিগনিফিকেন্স অত সমস্যা করলো না, কিন্তু মাইনাস যখন করলাম তখন লস অফ সিগনিফিকেন্স বেড়ে গেছিল। বুঝলাম কি আমরা বিষয়টা? হ্যাঁ, কনসেপ্টটা কি মাথায় ঢুকছে? এগুলো ম্যাথ লাগবে না, কিন্তু কনসেপ্ট লাগবে। বুঝতেছেন কি? জি স্যার। বিয়োগ করার সময় লস অফ সিগনিফিকেন্স বাড়ে যদি কাছাকাছি নাম্বার থাকে। রাইট। সো আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারি। কম্পিউটার এটা চেষ্টা করে যে আমরা হিসাব নিকাশে, ক্যালকুলেশনে বিয়োগ করব না। বিয়োগ করতেই তো আমরা ধরা খাচ্ছি, বিয়োগ করলেই তো আমরা আসলে ঝামেলায় পড়তেছি। তাহলে বিয়োগটা নাই বা করি। বিয়োগ না করে এই প্রবলেমটা সলভ করতে পারবেন কেউ? এই এক্স স্কোয়ার মাইনাস 56 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এটার x1 আর x2 ভ্যালু বিয়োগ করব, মানে বের করব কোনো ধরনের বিয়োগ ছাড়া, মানে এই জায়গায় কোনো বিয়োগ করতে হবে না। কেউ পারবেন? স্যার মিডল টার্ম করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই থেকে এটা মাথায় আসলো? হ্যাঁ, মিডল টার্ম করে, রাইট, এক্স্যাক্টলি। আমরা তো এটাই পারি। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর। মিডল টার্ম করে। মিডল টার্ম কিভাবে করে? এক্স স্কোয়ার মাইনাস x1 প্লাস x2 x প্লাস x1 x2, মনে আছে এটা বহুপদীতে ছিল আমাদের ইন্টারমিডিয়েটে, ইজ ইকুয়াল টু 0। মানে ওই দ্বিঘাত সমীকরণকে আমরা এভাবে প্রকাশ করতে পারতাম, এবং এটার মানে হচ্ছে এখান থেকে আমরা যেটা লিখতে পারতাম x1 ইন্টু x2 ইজ ইকুয়াল টু 1 লিখতে পারতাম। সেখান থেকে আমরা লিখতে পারতাম x2 ইজ ইকুয়াল টু 1/x। দেখেন, আমরা যদি x1 এর ভ্যালুটা মনে করেন এটা দিয়েই বের করলাম, ঠিক আছে, আমাদের আগের পদ্ধতিতে x1 এর ভ্যালুটা বের করে আসলাম। সো x1 এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 55.98, ঠিক হলো? 55.98। কারণ কি, আমরা 4 ডিজিট পর্যন্ত পারছি, কিন্তু 4 ডিজিট আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার। সো আমরা 4 ডিজিট পরে আর নিতে পারিনি। 55.9, ওকে, ইরর আছে, ইরর থাক, সমস্যা নেই। যোগ করার সময় ইররটা আমাদের সিগনিফিকেন্টলি কম। বাট এখন যদি আমরা x2 করি 1/x এর ভ্যালু, x1 এর ভ্যালু 1/x এর 1 এর ভ্যালু 55.98 করতেছি। এখন কিন্তু আমরা বিয়োগ করলাম না, দেখছেন? x2 কিন্তু বের করার জন্য বিয়োগ করলাম না। এটা করার ফলে যেটা হলো, আমাদের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 0.01786। অর্থাৎ এই ভ্যালুটার কাছাকাছি, মানে অরিজিনাল ভ্যালুর আমরা অ্যাচিভ করতে পারতেছি। মানে ভুলটা আমাদের কমে, মানে দেখেন আমরা বিয়োগ না করার ফলে আমাদের কিন্তু ইররটা আমরা কমাই ফেললাম, অনেকটা কমাইতে পারলাম না। বুঝতে পারলাম কি কি বললাম? জি স্যার। কনসেপ্টটাকে ধরতে পারছেন? আমরা মাইনাসটাকে অ্যাভয়েড করছি। সো ভাগ করার ফলে আমরা কিন্তু ইররটাকে কমাই ফেললাম। ওই ইররটার, ওই সিগনিফিকেন্ট ইররটা আর হলো না। ধরতে পারলাম কি বিষয়টা? কনসেপ্টটা ধরতে পারলাম? জি স্যার। সবাই বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। হ্যাঁ। সো ঠিক আছে, এটাই এনাফ এই কনসেপ্ট রাখার। তবে হ্যাঁ, আপনারা যেটা চেক করবেন সেটা হচ্ছে বাক্সের ভিডিও চেক করবেন। ওখানে আরো এক্সাম্পল পাবেন, এক্সট্রা এক্সাম্পল পাবেন। বাক্সের ভিডিও চেক করবেন। তো ওখানে 3টা ভিডিও আছে নাকি, কয়টা ভিডিও আছে আপনারা চেক করছিলেন? কয়টা ভিডিও আছে এটার মডিউল 1 এর? কে কে চেক করছেন? 6টা। 6টা স্যার। 6টা স্যার, অনেকগুলো। আচ্ছা, কোনোটা যদি না দেখেন লাস্টটা দেখেন, ঠিক আছে? কোনোটা যদি না দেখতে ইচ্ছা হয় আমারটা দেখলেই হয়ে যাবে। হ্যাঁ, আরো কিছু এক্সট্রা কিছু জিনিস আছে। এটা হবে, এটা কিন্তু হবে। আপনার ভিডিওতে কিছু এক্সট্রা থাকবে, ক্লাসে কিছু এক্সট্রা থাকবে। সো দুইটার একটা ব্যালেন্স হবে। সো ওইটা দেখাটাও ভালো। এক্সপ্লেনটা স্যার ভালোই করছিলেন, ওয়াসিফ স্যার করছিলেন, আমার মনে আছে। তো 1 বছর, হ্যাঁ
1 বছর আগে করছিলেন ওয়াসিফ স্যার। তো এক্সপ্লেনেশনটা কিন্তু খুব সুন্দর ওখানকার, তো ওইটা দেখতে পারেন। ওখানে এক্সাম্পলও একটা দুটো বেশি পাবেন, কারণ 6টা ভিডিও তো ওখানকার টাইমটা অনেক বেশি নিচ্ছে, মানে বেশি মানে ওখানে যেহেতু একটা ভিডিও টিউটোরিয়াল, সো কম সময়ে অনেক বেশি এক্সপ্লেন করতে পারছে। আমি তো 2টা ক্লাসে অত সমান এক্সপ্লেন করা আমার মনে হয় না মানে অত সম্ভব না, কারণ 1.5 ঘন্টা 3 ঘন্টায় তার সমানে যাওয়া পসিবল না। তার কারণ সে তো টিউটোরিয়াল বানাইছে, তারটা আলাদা। তো ওখানে বেশি কন্টেন্ট থাকবে, এটা স্বাভাবিক। একটা দুটো এক্সাম্পল বেশি পাবেন, সো টেনে টেনে দেখবেন। কি করবেন, ওই যে 2x দিব। 1.5 বা 2x স্পিডে চালাই দিবেন। দেখবেন যে যদি মনে হয় যে কোনোটা একটু রিভাইজ দেওয়া দরকার, কোনোটা আমি ক্লাসে মনে হয় এটা ক্লিয়ার না, আর একটু দেখে নিলাম, ডান। এইভাবে দেখবেন, এইভাবে করতে পারেন। এটা লাভ হবে, আমি বলতেছি ভিডিওগুলো দেখলে লাভ হবে। বুঝতে পারছেন? স্যার আপনার এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়, মানে হ্যাঁ ঠিক আছে, ক্লাস থেকে বুঝতে ঠিক পারি। আছে, ক্লাস থেকে কনসেপ্ট ঠিক আছে। ওখানে ওটা কেন বললাম, ওই যে বললাম না এক্সট্রা কিছু এক্সাম্পল থাকবে, আমি তো টাইমে কুলাইতে পারি না, মানে ওইভাবে আমি খুব স্লোলি পড়াই, তো মানে একটু ধীরে ধীরে পড়ানোর ট্রাই করি, মানে যেটা পড়ানোর ট্রাই করি সেটা হচ্ছে একদম মানে বসায় দেওয়ার ট্রাই করি, যেন আপনার ভিতরে ঢোকার মানে এটা ট্রাই থাকে। এই জন্য যেটা হয়, একটা দুটো এক্সাম্পল আমি কম সময় পাই দেখানোর, এই জন্য ভিডিওটা দেখতে বলছি। বুঝতে পারছেন? জি স্যার, আমরা দেখবো। তো সবকিছু কভার করার চেয়ে আমার মনে হয় কনসেপ্ট যদি আপনাকে ঠিক মতো আপনার ভিতরে আমি ঢুকাই দিতে পারি, আপনি সামনে যেতে পারেন, আগাইতে পারবেন। সো আমরা তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলেই ঝামেলা, উল্টাপাল্টা হবে। একটু স্লোলি পড়ায়, অনেকে বোর হয়ে গেছেন মনে হয়, তাই না? ওই যে 10.10 না স্যার, টু দি পাওয়ার মাইনাস না 1 স্যার। বিটা না টু দি স্যার, পাওয়ার মাইনাস না হাফ, এটা স্যার, এক স্যার এক আমি লাইন বলি লিখতেছে 1 মিনিট ধরে। হ্যাঁ বলেন। স্যার, অ্যাকচুয়ালি তখন আমি বলছিলাম কারণ কি হ্যাঁ। আমি আসলে খাতায় ও লিখতেছিলাম, আচ্ছা তো আচ্ছা, মিস করে হচ্ছে গেছেন, আমি একটা বুঝতে জায়গায় একটা পোর্শন মিস করে ও গেছিলাম, আচ্ছা আচ্ছা, ওই বুঝতে জন্য আমি আর খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য স্যার। ওহো আচ্ছা, সরি বুঝতে স্যার। পারছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই পর্যন্ত আপনাদের লেট অ্যাটেন্ডেন্স